যে কাগজগুলো বের করতে বলবো সেই কাগজগুলো বের করবে। যুব বিভাগের পাঠচক্রের সূচি বের করো, তারপরে হাত তুলবে। তারপরে এগুলো কাছাকাছি রাখবে, যেগুলো দরকার ওইটা রাখবে। তারপর যে মন্ত্রগুলো বললাম, স্থাপকায় ধর্মস্ব, সেই কাগজটা দেওয়া হয়েছে, সেটা দেবে। স্বদেশ মন্ত্র আছে সেটা। তারপর দেবে প্রতিজ্ঞা মন্ত্র আছে, যুব বিভাগ যুব পাঠচক্রের প্রতিজ্ঞা মন্ত্র। তারপরে সমবেত ধ্যান অভ্যাস। দুটো জিনিস বলে রাখছি, পাঠচক্রে কিন্তু আমরা যে বই পড়তে বলছি, আমি আমার ভারত আমার ভারত করতে বলছি, ওটা কিন্তু করতে হবে অন্তত 3-4 বছর ধরে, ওটাই চলবে। ওখানে আমরা কোনো এক্সপেরিমেন্ট এখন করতে দেবো না। এবং ধ্যানের ব্যাপারে আমরা যে কাগজ দেব সেই ধ্যানের কাগজ অনুযায়ী ধ্যান করতে হবে। তো ধ্যানটা কীভাবে করতে হবে আমি দেখিয়ে দেবো, মোটামুটি এরকম খুব সিম্পল ধ্যান, কিন্তু রামকৃষ্ণ মঠ মিশনে যে ধ্যানের ধারা আছে সেই অনুযায়ী। আমি পাঠচক্রের যুব বিভাগের পাঠচক্রের সূচিটা করছি, করতে করতে যেখানে প্রাসঙ্গিক দরকার হবে একটু বলার, সেগুলো বলে দেবো। পেয়েছে তো সবাই? সময় 60 থেকে 75 মিনিট। যুব পাঠচক্রে যোগদানের যুবকদের জন্য আদর্শ বয়স সীমা হচ্ছে 18 থেকে 25। কিন্তু যেহেতু যুব বিভাগের সভ্যদের সর্বাধিক বয়স 40 পর্যন্ত নির্দিষ্ট হয়েছে, এখানে যারা যুব কোঅর্ডিনেটর আছো, সঞ্চালক আছো, 40 বছর কারো হচ্ছে হাত তোলো। তুমি সঞ্চালক? আচ্ছা, 40 বছর, জাস্ট 40। আচ্ছা, তাহলে কিন্তু তাড়াতাড়ি একদম জয়েন্ট তোমার কি বলে, স্টেপ ইনটু ইয়ার শু, হ্যাঁ, তোমার জুতোতে পার ঢোকাবে, মানে তোমার জায়গাটা নেবে, এরকম করতে তৈরি করতে হবে। বুঝতে পেরেছো? তো চালাও কিছুদিন, কিন্তু খুব বেশি বয়স হয়ে যাবে না। হ্যাঁ, আমাদের তো সীমাটা তো 40 পর্যন্ত, তো ঠিক আছে, এটা কোনো ডিসকারেজ দরকার। সেই জন্য এটা আবার করছি। মোটামুটি যুব বিভাগ, প্রত্যেকটা আশ্রমে যুব বিভাগ আছে, ওটাই হচ্ছে ইউনিট। আর যুব পরিষদটা কিভাবে তৈরি হচ্ছে বলো তো দেখি, তুমি বলো। 40 বছর, কাছে এসো, কাছে এসো। এখন 40 বছরটা এমন কিছু বয়স না, কাছে এসো, আমি জিজ্ঞেস করবো, তুমি বলো। ভাব প্রচার পরিষদ কিভাবে হচ্ছে? ভাব প্রচার পরিষদ কাদের নিয়ে? হ্যাঁ হ্যাঁ, হচ্ছে না। এই উত্তর 24 পরগনার ভাব প্রচার পরিষদ কাদের নিয়ে? কারো কাছে এসো, আরো কাছে আসলে বেশি ভাববে দেওয়া চলবে না। হ্যাঁ 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 হ্যাঁ, হঠাৎ একটু কি হয়ে গেছিল, ডিটারমাইন্ড হলে কখন এরকম হয়, তবে হঠাৎ একটু ডিস্ট্রাক্টেড হয়ে গেছিল। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, হয়ে গেছিল, এখন তো হয়নি ফার্স্টে। হ্যাঁ, ভাব প্রচার পরিষদ কাদেরকে নিয়ে? একটু তোমরা একটু সাহায্য করো, আপনারা এইদিকে না, এদিকে না, এদিক থেকে। ভাব প্রচার পরিষদ কাদেরকে নিয়ে বলো? ওটা বলছি না, আরো সিম্পল করো না কেন? ভাব প্রচার পরিষদ কাদেরকে নিয়ে চিন্তা করে? বড়দের নিয়ে। এরকম কথা হলো আরো স্পেসিফিক, মোর স্পেসিফিক। আপনার এখানে সাহায্য হচ্ছে। তাহলে এমন কঠিন প্রশ্ন করবো সেটা আপনারা পারবেন না। হ্যাঁ, বুঝতে পারছেন? প্রম্পট করবেন না। প্রম্পট দুরকম হয়, যাত্রার দলে হয় আর পরীক্ষার হলে হয়। যাত্রার দলে লোকে ওটা প্রয়োজন, আর পরীক্ষার হলে যেটা হয় সেটা নিষিদ্ধ। হ্যাঁ, আপনারা কোনোটাই করবেন না। বলো, ভাব প্রচার পরিষদ কাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করে? প্রাইভেট আশ্রমগুলোকে নিয়ে ভাব প্রচার পরিষদ, তাই তো? এটা তো তুমি জানো, তাহলে বুঝতে পারছিলে না আমি কি জানছি। তাহলে তুমি বসো। তাহলে এবার বলো, যুব পরিষদটা কাদেরকে নিয়ে? আমি যে সঞ্চালক সভাপতি, ওটা হচ্ছে, আমি যদি কমিটিটার কথা জিজ্ঞেস করি যে যুব পরিষদের কমিটিটা কি সেটা বলো, সংগঠনটা কি সেটা আমি জিজ্ঞেস করছি না। ও বললো, বা এটাই সত্য, যে ভাব প্রচার পরিষদ হচ্ছে প্রাইভেট আশ্রমগুলোকে নিয়ে, তাই তো? প্রাইভেট আশ্রমগুলির জন্যই ভাব প্রচার পরিষদ কাজকর্ম করে। আর যুব পরিষদ কাদের জন্য চিন্তা করবে, কাদেরকে নিয়ে? যুব পরিষদটা কি? তুমি যুব পরিষদের
একটা যুব পরিষদের সঞ্চালক নয়, যুব পরিষদের সভ্য। হ্যাঁ তাই তো, যুব পরিষদের সভ্য তো। আর কোন আশ্রমের তুমি সঞ্চালক? আচ্ছা, এবার বলো যুব পরিষদটা ব্যাপারটা কি বলতে পারিস? যুব পরিষদটা কাদেরকে নিয়ে? হ্যাঁ বলো, মানে অভ্যাসে বলবো। জানো কিন্তু বলতে পারছে না। হ্যাঁ বলো। ওই সমস্ত আশ্রমের 18 থেকে 40 বছরের যে যুব সদস্যরা আছে তাদেরকে ধরবে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমি যেটা শুনতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যুব পরিষদ হচ্ছে যুব বিভাগদের নিয়ে। হ্যাঁ, এই যুব বিভাগ কথাটা শুনতে চাচ্ছি। যেমন ভাব প্রচার পরিষদ প্রাইভেট আশ্রমগুলোকে নিয়ে, ভাব প্রচার পরিষদ থেকে ওর করলারি যেন ওর কাউন্টার পার্ট বা যাই বলো, ওর প্রাসঙ্গিক হচ্ছে এনটিটি হচ্ছে যুব পরিষদ। তাহলে ভাব প্রচার পরিষদ হচ্ছে প্রাইভেট আশ্রমগুলি নিয়ে। এখানে তুমি লিখলে যুব পরিষদ, তাহলে ওখানে কি লিখবে? যুব পরিষদ হচ্ছে যুব বিভাগগুলোকে নিয়ে। এইটা মাথার মধ্যে একদম ক্লিয়ার থাকতে হবে। এসো, হ্যাঁ তুমি জানো তো যুব পরিষদ যুব বিভাগগুলোকে নিয়ে? তুমি জানো কিন্তু বলতে পারছিলে না, মানে বুঝতে পারছিলে না। যুব বিভাগগুলোকে নিয়ে যুব পরিষদ, এবং এই যুব বিভাগই হচ্ছে কিন্তু একদম আসল। যুব পরিষদ দাঁড়াতে পারবে না যদি যুব বিভাগগুলো ঠিক ঠিক ফাংশন না করে। সেই জন্য আমাদের কিন্তু বেশিরভাগ যোগ হচ্ছে ভিত্তিটার উপর। এটা তো ওই মহারাজ বললেন, নিত্যানন্দজি বললেন প্রথম থেকেই, যে পিরামিড একদম নিচে এসব বললেন না। কাজে যুব বিভাগটাকে ঠিক ঠিক চলতে হবে। তা যুব বিভাগে আমরা 3টে জিনিসের উপর গুরুত্ব দিচ্ছি। যুব বিভাগে যুবকরা থাকবে, সেই যুবকরা ওদের ফোকাস হবে 3টে নিয়মিত চলছে। হ্যাঁ, যুব বিভাগে কিন্তু মানে যুব বিভাগ নিয়ে কোনো ব্যাপার নেই, যে ওখানে থাকবে। বয়সটা হচ্ছে 18 থেকে 40, কিন্তু প্রেফার্ড বয়স হচ্ছে 18 থেকে, পাঠচক্রে 18 থেকে 25, এবং তাতে মেয়েরাও থাকতে পারে। তাই তো, ঠিক তো, মেয়েরাও থাকতে পারে, পাঠচক্রে থাকতে পারে। সেই পাঠচক্র নিয়মিত স্বামীজি পাঠ। আমি স্বামীজি পাঠ না করলে, আমি যদি স্বামীজি কি চেয়েছিলেন শুধু ছবিকে প্রশংসা করলে হবে না, এরকম অনেকে আছে। স্বামীজিকে হ্যাঁ সেটাও আছে, ইন্সপিরেশন পায় স্বামীজির চোখের দিকে তাকিয়ে, কানে শুনেছে। ওই শিকাগোতে দিয়ে বক্তৃতা দিলেন। কি বক্তৃতা দিলেন? লেকচার সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা। হ্যাঁ, এটা একটা সত্য, কিন্তু অনেক কম সত্য। তাই স্বামীজি নিয়মিত পাঠচক্র পাঠ করতে হবে। আরেকটা কি হচ্ছে, স্বামীজি কাজ চাইতে, কিছু সেবা কাজ করতে হবে। কি কি কাজ করতে পারা যায় আমরা একটা ইয়ে করে অভিজ্ঞতা থেকে একটা লিস্ট করে দিয়েছিলাম। সেটা তোমাদের কি তুমি কনভেনার না, কনভেনারই তো করলো সেটা সেরকমভাবে কিছু কাজ করতে হবে। আরেকটা হচ্ছে কি, এই যে নিয়মিত ওই পাঠ্যচক্রের মধ্যে ধ্যান থাকতে হবে। স্বামীজি খুব ধ্যানের উপর জোর দিয়েছে। স্বামীজি এরকম কথা বলেছিলেন যে আমার কাছে যদি এখন দেশের শিক্ষা ব্যবস্থার দায়িত্ব দেওয়া যেত, আমি প্রথমেই ধ্যান শেখাতাম। কেন? ওটা হচ্ছে মাস্টার কি। মনটাকে যদি সংযত করতে পারি, তবে যে বিদ্যা আয়ত্ত করতে আমার মানে অনেক বছর সময় লাগে, সেটা অতি অল্প সময়ে হয়ে যেতে পারে। সেই জন্য পাঠচক্রের সূচির মধ্যে যেমন নিয়মিত পাঠ থাকবে, তেমনি ধ্যানও থাকবে। আর সঙ্গে সঙ্গে যুবকরা আশ্রমের কাজ করবে, আশ্রমের বাইরে কাজ করবে, পরোপকারমূলক কাজ। এই 3টে যদি না থাকে, তাহলে আমরা কেউ স্বামীজির ভাবে চলছি না। কাজে এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে যুব বিভাগের পাঠ্যচক্রের সূচিটা আমরা বলবো, এবং সময় থাকলে ধ্যানটাও আমরা কি করব এই ব্যাপারে আমরা কিন্তু তোমাদেরকে কোনো এক্সপেরিমেন্ট করতে দেবো না। আমরা ধ্যানের যে কাগজ দেবো সেই অনুযায়ী ধ্যান করতে হবে, এবং পাঠের ব্যাপারেও যা বলছি ওই আমার ভারত ওইটাকে পাঠ করতে হবে। করছি। হ্যাঁ, সময় চলে গেল। এই যুব বিভাগ সেটা ঠাকুর মা স্বামীজির প্রণাম মন্ত্র সমবেতভাবে 5 মিনিট। জানো তো ঠাকুর মা স্বামীজির প্রণাম মন্ত্র আজকে পড়া হয়েছে। অর্থটা একবার জেনে নেওয়ার পর প্রতিদিন অর্থটা পড়তে হবে। ওই 3টে প্রণাম মন্ত্র পড়ে যাবে। শুরু যখন হবে তখন সময়গতভাবে পাঠচক্রে ঠাকুর মা স্বামীজির প্রণাম মন্ত্রটা পড়বে 3টে। তারপরে স্বামীজির স্বদেশ মন্ত্র। জানো স্বামীজির স্বদেশ মন্ত্র? আমরা এখানে কাগজ দিয়ে দিয়েছি, ওই সময়গতভাবে পড়বে, সবাই মিলে পড়বে। হে ভারত, এই পরানুবাদ করবে নাকি? এখানে পড়বো? সময় আছে না? সময় নেই? হ্যাঁ আছে না, ওবেলা হতে পারে না। হ্যাঁ, পড়ে এটা। হ্যাঁ,
একসঙ্গে পড়বে, আচ্ছা দাঁড়াচ্ছে যখন আমরাও দাঁড়াবো। এটা প্রতিদিনের যুব পাঠ্যচক্রে তোমরা কিন্তু এটা পড়বে। হে ভারত, এই পরানুবাদ, এই পরানুকরণ, পরমুখাপেক্ষা, এই দাসসুলভ দুর্বলতা, এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা, এইমাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করিবে। এই লজ্জাকর কাপুরুষতা সহায়ে তুমি বীর ভোগ্যা স্বাধীনতা লাভ করিবে। হে ভারত, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ সীতা, সাবিত্রী, দময়ন্তী। ভুলিও না তোমার উপাস্য উমানাথ সর্বত্যাগী শঙ্কর। ভুলিও না তোমার বিবাহ, তোমার ধন, তোমার জীবন ইন্দ্রিয় সুখের, নিজের ব্যক্তিগত সুখের জন্য নহে। ভুলিও না তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত। ভুলিও না তোমার সমাজ সে বিরাট মহামায়ার ছায়া মাত্র। ভুলিও না নিজ জাতি মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি মেথড, তোমার রক্ত তোমার ভাই। হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। তুমিও কোটিমাত্র বস্ত্রাবৃত হইয়া সদর্পে ডাকিয়া বলো ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ, ভারতের দেবদেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশু সজ্জা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী। বলো ভাই, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। আর বলো দিনরাত হে গৌরীনাথ, হে জগদম্বে, আমায় মনুষ্যত্ব দাও। মা, আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। এটা কিন্তু প্রতিদিন পাঠ্যচক্রে পড়বে। এই সামাজিক জীবনী থেকে পাঠ অন্তত 10 মিনিট। কি জীবনী পড়বে? আমাদের যেটা আর কি আমি বলছি, ভক্ত মালিকা বলে একটা বই আছে, শ্রী রামকৃষ্ণ ভক্ত মালিকা, জানো তোমাদের? আচ্ছা, তোমরা কিন্তু এই বইটা কিনে নেবে, আশ্রমে কিনে নেবে। সেই ভক্ত মালিকাতে প্রথমে স্বামীজির জীবনী আছে, অথবা স্বামী বিশ্বাস প্রেমজি লেখা বাংলা জীবনী আছে, এটা আলাদা বই হিসাবে পাওয়া যায়, সেটা পড়তে হবে। বড় বই কেন বলছি না, সব থেকে বড় বই পূর্ণাঙ্গ জীবনী হচ্ছে যুবনায়ক বিবেকানন্দ। যখন আমরা লিখছি যে এটা পাঠ করবে, কিন্তু পাঠ করার আগে যুবকদের জানিয়ে দিতে হবে স্বামীজির পূর্ণাঙ্গ জীবনী হচ্ছে যুবনায়ক বিবেকানন্দ। তারা যেন কোনো সময় সেটা অবশ্যই পড়ে না। অত বড় বই পড়লে কি হবে, হয়তো 3 বছর লেগে যাবে। সেই জন্য আমরা বলছি ছোট বই পড়ো, ওই ভক্ত মালিকাতে যে জীবনীটা আছে সেটা পড়তে পারো, আর বিশ্বাস স্বামীজির লেখা জীবনী আছে 200-250 পৃষ্ঠা, ছোট বই, সেটা পড়তে পারো। কিন্তু পূর্ণাঙ্গ জীবনী তোমরা জীবনে একবার পড়ে নেবে। তারপর বলছি 3 এবং 4 নম্বর আইটেম। 3 এবং 4 নম্বর আইটেম মানে 4 নম্বর আইটেমটা হচ্ছে ভারত আমার ভারত আমার ভারত থেকে পাঠ। এর গান হতে পারে কেবলমাত্র যদি যুব বিভাগের কোনো সদস্য গায়ক বা গায়িকা হয় তবেই, এবং গান হলে তার স্বামীজি বিষয়েই হওয়া বাঞ্ছনীয়, নয়তো ঠাকুরমা মায়ের সম্বন্ধে। এর বাইরে গান গাওয়ার দরকার নেই, ওই সদস্য যারা তারাই গান গাবে। নাহলে কেউ পাঠচক্রের সঙ্গে কোনো ভাব ইয়ে নেই। অনেক জায়গায় দেখেছি
খুব ভালো গান করে, সে রামকৃষ্ণ মিশনের ওইখানে একটা গান করার সুযোগ, গান গেয়েই চলে গেল, তার কোনো ভাব নেই, ওটা আমার দরকার নেই। হ্যাঁ, এই তাহলে তোমরা যদি কেউ গান করতে পারো, তোমরা একটা স্বামীজির গান করলে, নাহলে ঠাকুর এবং মা, অন্য কিছু করার দরকার নেই, এটা করবে। তারপরেই যে গাইতে পারে অন্য কোনো, অথবা অন্য কোনো বাচ্চা বা বয়স্ক যে গাইতে পারে অথচ যুব বিভাগের সদস্য নয়, সে এখানে না গাইলেই ভালো। যুব বিভাগের সদস্যদের মধ্যে গান গাওয়ার লোক না থাকলে গান গাওয়ার দরকার নেই। পরবর্তী বিবেকানন্দটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, বললাম না স্বামীজি এদেশে এসে যে বক্তৃতাগুলো দিয়েছিলেন, ওই যে বললাম যে লেকচার দ্যাট অ্যাওয়েকেন ইন্ডিয়া, যে বক্তৃতাগুলি ভারতবর্ষকে জাগিয়েছিল সেটার থেকে নির্বাচিত অংশ, এবং এটার একটা ইতিহাস আছে, সেটা আমি সব জায়গায় বলি। 1980 সালে আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের মহা সম্মেলন হয়েছিল, বিরাট ব্যাপার, 10,000 লোক এসেছিল সারা ভারত এবং পৃথিবীর থেকে। এটা হচ্ছে রামকৃষ্ণ মঠ মিশনের সেকেন্ড কনভেনশন বা মহাসম্মেলন। প্রথম কনভেনশন হয়েছিল 1926 সালে। তখন রামকৃষ্ণ মিশনের প্রেসিডেন্ট ছিলেন স্বামী বীরেশ্বরানন্দজি। এই ভাবপ্রচার পরিষদের কথা বলতে গেলে তাকে প্রণাম করে মানে আমাদের বলা উচিত। তার মাথাতেই ভাবপ্রচার পরিষদের কথা এসেছিল, তিনি এটা করেছিলেন, এবং তারই তো মানে সন্তান হচ্ছে এই যুব পরিষদ। তা আমার এখনো মনে আছে, আমি তখন ইনস্টিটিউট অফ কালচারে ছিলাম এবং লোকেশ্বরানন্দজি ছিলেন সেখানকার অধ্যক্ষ। তাকে করা হয়েছিল এই কনভেনশনের সেক্রেটারি, মানে পরিচালক, সেক্রেটারি বা কনভেনার, যাই হোক, তিনি এটার পরিচালনা করতে, তার উপরে দায়িত্ব ছিল, মেন দায়িত্ব। বেলুড় মঠের পক্ষ থেকেই তিনি প্রধান দায়িত্বে ছিলেন। তো আমার মনে আছে যে কনভেনশন শেষ হলো 1980 সালের 31শে ডিসেম্বর। তার এক সপ্তাহ পরে লোকেশ্বরানন্দজিকে বীরেশ্বরানন্দজি ডাকলেন, এই বিকেল 4টে নাগাদ হবে। তার লোকেশ্বরানন্দজি গেলেন, ফিরে এসে লোকেশ্বরানন্দজি আমাদের কাছে বলেছিলেন যে ওই প্রেসিডেন্ট মহারাজ, আমি বীরেশ্বরানন্দজি বললেন যে স্বামীজির ভাব একদিন যুবকদের মধ্যে ছড়িয়ে দিতে হবে, এবং তুমি ছোট ছোট বই করো, বড় বড় বই আছে ওরা করতে পারে না, ছোট ছোট বই করো স্বামীজির ভাব নিয়ে। তারপরে আমাদের প্রথম বই হলো হচ্ছে এই আমার ভারত আমার ভারত। তা দেখবে ওই বইটা, ওটার ইংরেজি আছে, হিন্দিও আছে। এবং তারপরে ছোট ছোট ওখান থেকে সবার স্বামীজি, তারপর আরও সব বই, ভারতের বিবিধ, এগুলো পরে বেরিয়েছে, ছোট ছোট বই, এগুলো খুব লোকের মধ্যে সেই সময় ছড়ানো হতো, আমরাও এখনও ছড়িয়ে পড়ে। সেই জন্য এই বইটা মহাপুরুষদের আশীর্বাদে তৈরি হয়েছে। এবং এটার মধ্যে এখন যদি তুমি ভারতের বিবেকানন্দ পড়ো, ওটাই তো মূল, কিন্তু তুমি নিজে খেয়েই পাবে না, একটা লেকচার করতে করতে অনেকটা বড় হয়ে যাবে। আবার দেখি পরের লেকচারে অন্য জায়গায়, নানা জায়গায় তো দিচ্ছেন, সেই জন্য একই কথা হয়তো অনেকটা বলেছেন, একই ধরনের কথা। তার থেকে এখানে আমরা ওখান থেকে বেছে নিয়েছি, এবং এখানে প্রত্যেকটা সাব হেডিং দেওয়া আছে, যে স্বামীজি বলছেন যে ধর্মই ভারতের প্রাণ, এই কথাটা বলছেন, বলে ধর্ম সম্বন্ধে স্বামীজি যেটা বলেছেন সেটা দেওয়া আছে। তারপরে এক জায়গায় বলছেন শুধুই কি ধর্ম, কিন্তু স্বামীজি শুধুই ধর্মের কথা বলছেন না, শুধুই ধর্মের কথা না বলে সঙ্গে সঙ্গে আত্মনির্ভরশীলতা, দারিদ্র দূরীকরণ এসব বলছেন। এখন গোটা ভারতের বিবেকানন্দ থেকে আমরা এগুলো বেছে বেছে নিতে পারবো না, সেই জন্য সাব হেডিং দিয়ে আমরা যেন ভারতের বিবেকানন্দে প্রবেশের একটা আমরা গাইডেন্স দিয়ে দিচ্ছি। তারপরে তো অবশ্যই পড়বে, ভারত বিবেকানন্দ পড়বে না সেটা বলা হচ্ছে না। সেই জন্য আমার ভারত অমর ভারত বইটি খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেকে যেন যুব পাঠ্যচক্রে যারা আসবে, যুব বিভাগের পাঠ্যচক্রে, এবং তোমরা প্রথমে, তোমরাই পাঠ্যচক্র পরিচালনা করবে। যুব বিভাগের পাঠ্যচক্রে তোমরা পরিচালক, তোমাদের মাথায় আশ্রম আছে, আশ্রম পরিচালক, আশ্রমের সম্পাদক, প্রেসিডেন্ট, কিন্তু প্রত্যেকটা যুব প্রতিনিধি, ওই যুব বিভাগের প্রতিনিধি যেন ওই পাঠ্যচক্রে উপস্থিত থাকে। কিন্তু এই পাঠ্যচক্র শুধু যুব বিভাগের জন্য নয়, পাড়া প্রতিবেশীর অন্য ছেলেমেয়েরাও আসবে, এটা বুঝতে পারছো তো? এটা ক্লিয়ার রাখো। ধরো আমাদের যেটা নিয়ম হয়েছে, যুব বিভাগে অন্তত 7 জন প্রতিনিধি হবে, 7 জন প্রতিনিধি থাকবে, তাদের মধ্যে সম্পাদক, সভাপতি আছে, তার মানে 5 জন যুব প্রতিনিধি থাকবেই। এটা 7 জন হতে পারে, 8 জন হতে পারে, 10 জন হতে পারে। তা যুব বিভাগের যে 10 জন যুব প্রতিনিধি, যাদের বয়স 18 থেকে 40, তারা নিয়মিত ওই পাঠ্যচক্রে আসবেই, এবং তোমরা চেষ্টা করবে তোমাদের বন্ধুদের, পাড়া প্রতিবেশীদের যারা যুবক এবং আগ্রহী, তাদেরকেই পাঠ্যচক্রে নিয়ে আসবে। এইভাবে তোমাদের কিন্তু বেশি দায়িত্ব, মানে আমি পরিচালক আর আমি ফাঁকি দিচ্ছি তাহলে হবে না। কাজে তোমাদের প্রত্যেকে যারা আছো, তারা এই আমার ভারত অমর ভারত বইটা গোটাটা পড়ে নেবে। এটা তোমাদের ইন্টারেস্ট বোর্ড, তারপরে পড়বে, অবশ্যই পড়বে। স্বামী শিষ্য সংবাদ ইত্যাদি নানান বই আছে, সেগুলোর লিস্ট তোমাদের আগে আমরা দিয়েছি,
স্বামী শিষ্য সংবাদ, পত্রাবলী। কিন্তু পাঠচক্রে বাড়িতে তোমরা এসব করবে, বর্ণ সব বই, এইটা তো প্রথমে শেষ করে দেবে, শেষ করে দিয়ে অন্য বইগুলো শুরু করবে, এরকমভাবে তোমরা করবে। তাহলে 10 মিনিট করবে। এরপরে এগুলো আর কি অনেক মানে খুঁটিনাটি দেওয়া হয়েছে, যাতে ওখানে করার সময় খুঁটিনাটিগুলো একটু পাল্টে যেতে পারে। পরে যেটা দিয়েছি, অন্তত 10 মিনিট পাঠ করবে, তারপরে আলোচনা করবে, 5 নম্বরে সেটা বলেছি। এরপরে কথিত বিষয়ে আলোচনা করবে। এই আলোচনা যুব সভ্য পাঠচক্রের পরিচালক, এতে তো উভয় অংশ নেবে, এবং যুব সভ্যদের মধ্যে পারস্পরিক আলোচনা হবে। প্রতিটি সভ্যকেই স্বামীজি বিষয়ে কিছু প্রাসঙ্গিক মন্তব্য করতে উৎসাহিত করতে হবে, এবং যারা মুখ চড়া তাদেরকেও অংশগ্রহণ করার জন্য উদ্বোধিত করতে হবে। এরকম ভাবে করে, এই তুই বল, এরকম করে টেনে। প্রথমে অনেকেই লাজুক থাকে, অনেকে ঘাবড়ে যায়, কিন্তু আমরা যেমন তোমাদেরকে বলতে একদম বাধ্য করতাম, সেরকমভাবে বাধ্য করবে। হ্যাঁ, 25 মিনিট আলোচনাটার দরকার আছে। এরপরে সমবেত প্রতিজ্ঞা মন্ত্র। স্বামীজির কয়েকটি বাণী প্রতিজ্ঞা মন্ত্র হিসাবে পাঠ করতে হবে। পাঠের কাগজ সঙ্গে দেওয়া হলো, প্রত্যেকের কাছে এই কাগজের কপি থাকবে। সবাই সমবেতভাবে পাঠ করবে 10 মিনিট। এটা কি জানো তো, একটা সংকল্প করে তোমরা শুরু করেছিলে না, স্বদেশ মন্ত্র বললে সংকল্প দিয়ে শুরু করলে। এবার পাঠচক্র শেষ হয়ে যাচ্ছে, একটা প্রতিজ্ঞা নিয়ে যেন পাঠচক্র থেকে বেরোচ্ছ, সেই প্রতিজ্ঞা মন্ত্রটা আমরা করে দিচ্ছি। খুব তাড়াতাড়ি করে পড়ছি। শ্রদ্ধাবান হ। কাগজটা বের করেছো? প্রতিজ্ঞা মন্ত্র সবাই বের করেছো? বের করেছো তো সবাই? সবাই বের করো, নাহলে এগুলো আকাশে ভেসে যাবে, কোনো লাভ হবে না। শ্রদ্ধাবান হ, বীর্যবান হ, আত্মজ্ঞান লাভ কর, আর পরহিতায় জীবনপাত কর, এই আমার ইচ্ছা ও আশীর্বাদ। মহাপ্রয়াণের 5 দিন আগে শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীকে সাংঘিক শেষ আশীর্বাদ। এটা ওই স্বদেশ মন্ত্রে যেমন করলাম সেভাবে সমবেতভাবে পড়বে। তারপরে পরোপকারী ধর্ম, পরপীড়নী পাপ। শক্তি ও সাহসিকতাই ধর্ম, দুর্বলতা ও কাপুরুষতাই পাপ। স্বাধীনতাই ধর্ম, পরাধীনতাই পাপ। অপরকে ভালোবাসাই ধর্ম, অপরকে ঘৃণা করাই পাপ। ঈশ্বরে ও নিজ আত্মাতে বিশ্বাসী ধর্ম, সন্দেহই পাপ। অভেদ দর্শনী ধর্ম, ভেদ দর্শনী পাপ। তারপরে ভারত এবং ভারতীয় ধর্মে বিশ্বাস করো। এইটার আগে, এই যে বলছি, এটার আগে স্বামীজিকে একজন পত্রিকার মানে রিপোর্টার সে জিজ্ঞেস করেছিল, আপনি তো এতক্ষণ পুরুষদের সম্বন্ধে বললেন, মেয়েদের সম্বন্ধে কি বলবো? স্বামীজি তখন এর আগে একটা বাক্য আছে, সেটা বাদ দিয়েছি জেনারেল করার জন্য, জেনে রাখো যে আমি পুরুষদের যা বলে থাকি নারীদেরও তাই বলে থাকবো। মানে নারী পুরুষ নির্বিশেষে সকলের জন্য স্বামীজির এটা একটা মন্ত্র। কেন যে কি বলবো, যে ভারত এবং ভারতীয় ধর্মে বিশ্বাস করে, তেজস্বী হয়, আশায় গুড় বাঁধো, ভারতে জন্ম বলে লজ্জিত না হয়ে গৌরব বোধ করো। আর মনে রাখো, আমাদের অন্যান্য জাতির কাছ থেকে কিছু নিতে হবে ঠিকই, কিন্তু জগতের অন্যান্য জাতির চেয়ে আমাদের অপরকে দেওয়ার জিনিস সহস্র গুণ বেশি রয়েছে। তারপরে বড় হতে গেলে কোনো জাতির বা ব্যক্তির পক্ষে এই 3টি জিনিসের প্রয়োজন। মনে রাখবে, জাতির পক্ষে এই 3টি, ব্যক্তির পক্ষে 3টি। এগুলো থাকলেই তোমার সব হয়ে যাবে। সাধুতার শক্তিতে প্রগাঢ় বিশ্বাস। সাধুতা মানে সততা। অনেস্টি ইজ দি বেস্ট পলিসি। গান্ধীজি বলতেন, অনেস্টি ইজ দি অনলি পলিসি, দ্যাট ইজ নো আদার পলিসি। মানে অনেকগুলো পলিসি আছে, তার মধ্যে একটা বেস্ট, এরকম নয়। তো স্বামীজি ঠিক সেই কথা বলছে। সাধুতার শক্তিতে প্রগাঢ় বিশ্বাস। 2 নম্বর হচ্ছে হিংসা ও সন্দিগ্ধ ভাবের একান্ত অভাব। আর 3 নম্বর হচ্ছে যারা সৎ হতে বা সৎ কাজ করতে সচেষ্ট তাদেরকে সহায়তা। যারা ভালো কাজ করছে তাদেরকে সাহায্য করা, মানে আমি ভালো কাজ করছি। এটা হচ্ছে কথা। তারপরে দেখো, এইটাও একটা 3টে জিনিস মনে রাখলেই হয়ে যাবে সব মানে জীবনে। সত্য, পবিত্রতা ও স্বার্থ শূন্যতা, এই 3টি হলো সাফল্যের চাবিকাঠি। এই 3টি গুণের দ্বারা সজ্জিত একটি মানুষ, তার বিরুদ্ধে যদি সারা বিশ্বও দাঁড়ায়, তবে একলাই তার মোকাবিলা করতে পারে। স্বর্গে বা মর্তে এমন কোনো শক্তি নেই যা সেই ব্যক্তিকে ধ্বংস করতে পারে। তারপরে পৃথিবীর ইতিহাস কয়েকজন আত্মবিশ্বাসী মানুষের ইতিহাস। সেই বিশ্বাসী ভেতরের দেবত্বকে জাগ্রত করে। যখনই কোনো ব্যক্তি বা জাতি আত্মবিশ্বাস হারায়, তখনই তার বিনাশ হয়। আমরা সেই সর্বশক্তিমানের সন্তান, আমরা সেই অনন্ত ব্রহ্মাণ্ডের স্ফুলিঙ্গ,
আমরা কিছু না কি করে হতে পারি। স্বামীজি ইংরেজি বাংলা, হাউ ক্যান উই বি গুড ফর নাথিং, স্বামীজি বলছে কিছু না। সারা পৃথিবীও যদি বলে তুমি কিছু না, তোমার বাঁচার সম্ভাবনা আছে যদি তুমি মনে করো যে না আমি গুড ফর নাথিং। কিন্তু সারা পৃথিবীর অনেকে তোমাকে প্রশংসা করছে, কিন্তু তুমি ভাবছো আমি গুড ফর নাথিং, তাহলে তুমি সত্যি গুড ফর নাথিং হয়ে যাবে। বুঝতে পেরেছো? সেই জন্য স্বামীজি এই কথাটা বলছে, আমরা কিছু না কিভাবে হতে পারি। আমরা সব করতে প্রস্তুত, সব করতে পারি, আমাদেরকে সব করতেই হবে। একেবারে আমরা আগুন ধরানো বাণী আর কি, এগুলো শেষ হয়নি, মহারাজ এখনো আছে। এরপরে কি আছে বলো, তোমাদের ধ্যানের তোমাদের পাঠ